নমস্কার। প্রথমেই সকলকে জানাই আমাদের আজকের ওয়ার্কশপে স্বাগত। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন প্রথিতযশা অভিনেতা এবং বাচিক শিল্পী শ্রী সতীনাথ মুখোপাধ্যায় মহাশয়। তার জন্য একটাকে জোরে হাততালি হয়ে যাক। আমাদের মধ্যে পেয়ে গেছি আজকে ওনার মূল্যবান সময়ে আমরা আজকে পাবো। বেশি কথায় যাব না। আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা, অর্থাৎ আমাদের সকলের প্রিয় ডাক্তারবাবু ডক্টর প্রদীপ কুমার দাস, তার জন্য একটা জোরে হাততালি হোক এবং তাকে আমি মঞ্চে আহ্বান জানাই। তার থেকে দু চার কথা শুনে নিই আমাদের আজকের অনুষ্ঠান সম্বন্ধে। আপনারা আজকে জানেন যে আমাদের উদ্যোগে আমরা বাচিক শিল্পের হওয়া এই বিষয়ে একটি কর্মশালা করার জন্য আমরা ঠিক করেছিলাম আজকের দিনটা। এবং একটু আগে মনে বললেন যে আমাদের আজকে যে অনুষ্ঠানটা পরিচালনা করবেন বিশিষ্ট বাচিক শিল্পী এবং আমাদের কাছের জনপ্রিয় অভিনেতা খুব বেশি কথার মধ্যে যাব না। আর একটু ছোট্ট করে শ্রীরামপুর বেতারবাড়ি আজকে 5 বছর পার হয়ে 6 বছরে পার দিয়ে বিভিন্ন ধরনের শ্রীরামপুর আমাদের একটা অপর সবাই জানেন যে এই শহরের কোনোতে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, কালচার এবং সেই সঙ্গে সঙ্গে ঐতিহ্য, পরম্পরা, এগুলো সব কিছু কিন্তু এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে। এইটাকেই আমরা তুলে ধরার জন্য আমাদের শ্রীরামপুর বেতারবাড়ি এবং এখানে এই শ্রীরামপুর বেতারবাড়িতে আমাদের শ্রীরামপুরের সমস্ত গুণীজনেরা আজকে রয়েছে, যাদের সাহায্য নিয়ে আজকে আমরা 5 বছর অতিক্রম করেছি। এবং এটা একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল, যেগুলো বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেমন কবিতা থাকে, নাটক থাকে, গল্প থাকে, চিঠিপত্র থাকে, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের যে প্রশিক্ষণমূলক বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলো থাকে এবং শর্ট ফিল্ম, যেগুলো আমরা গল্প ফিল্মে করি, সেইগুলো জাতীয় আমাদের বিষয়ে বিভিন্নভাবে সমালোচনা করি। এখন আমি বেশি উদাহরণ যাব না, কিন্তু যেটা আজকের দিনে যে প্রোগ্রাম, অর্থাৎ বাচিক শিল্প, শিল্প তার মানে কথা বলা একটা শিল্প, গান একটা শিল্প, নাচ একটা শিল্প, খেলাধুলা একটা শিল্প। এই শিল্পগুলো প্রত্যেকেতেই একটাই তার আবেদন, মানুষের কাছে পৌঁছে। যেমন গান গিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, নাচ করে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, খেলাধুলা করে মানুষের কাছে পৌঁছতে পারি, তেমনি কথা বলা, অর্থাৎ সুন্দর করে কথা বলা, সেটাও কিন্তু একটা শিল্প। সেই জন্য এই কথা বলার শিল্পের মধ্যে কিন্তু একটা বিরাট সায়েন্স বিজ্ঞান, কারণ আমাদের এই যে স্বরধ্বনি, এটা কিন্তু উচ্চারিত হয় ভোকাল করে, এবং সেখানে কিন্তু শুধু ভোকাল কর্ড একা নয়, সেখানে টান লাগে, কোনো ল্যারিক্স লাগে, হার্ট চ্যালেঞ্জ লাগে, সব চ্যালেঞ্জ লাগে, প্রত্যেকটা জিনিসের কিন্তু কোঅর্ডিনেটেড, অর্থাৎ হারমোনিক্যাল রেসপন্সে তবে কিন্তু একটা সুন্দর ভূমিকা। সেই জন্য সেই জায়গায় এই শিল্পটার বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে, অর্থাৎ কথা বলা, উচ্চারণ এবং বাচন ভঙ্গি এবং কণ্ঠস্বর, এই যদি শৈলী কিন্তু আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু একজন ভালো বাচিক শিল্পী হয়ে উঠতে পারে। কিন্তু সেই জায়গায় একটা জিনিস দেখুন, সারা পৃথিবী জুড়ে যখন একটা কান্নার আওয়াজ হয়, সেটা তো ধ্বনি। যেমন হাসি, সেটাও কিন্তু ধ্বনি। হাসি, সেটাও তো একটা ধ্বনি। সেই ধ্বনিগুলো কিন্তু সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় খুব একটা পার্থক্য নেই, প্রায় সবাই একই রকম। কিন্তু যখন একটা কথা বলছি, ভাষা প্রয়োগ করছি, সেইখানে কিন্তু তফাৎটা হয়েছে। এই তফাৎটা হওয়ার জন্য এক একজনের মানে কথা ভালো বোঝা যায়, এক একজন খুব অত্যন্ত সমাদৃত হয়। রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে দেখুন, অনেক অনেক কথা বলে যায়, তখন মানুষ কিন্তু কান দেয় না। যদি যে সুন্দর করে সুনির্দিষ্ট কণ্ঠে বাচন ভঙ্গিটা খুব ভালো সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপনা করে, মানুষ কিন্তু তাদের কথা আমাদের আরেকজন সহকারী আমাদের ব্যানার্জি ওগুলো হাতে তুলে দিচ্ছি, দু একটি কথা বলে আজকে আমরা বললাম। আসলে বিষয়টা কিছু না, স্বামীজি বলেছিলেন যে যৌবেচির যখন একটা কাপ বেতারবাণী, আমরা কিন্তু প্রতিনিয়ত সেই কাপটা রাখার চেষ্টা করে যাচ্ছি। এসছি যখন একটু যেতে পারে, কিন্তু কাপটা থেকে যাবে। এইগুলো প্রত্যেকের বেতারবাণী তরফ থেকে শুভেচ্ছা জানাই। মাইকে অনার
পরিচয় পর্বটা আমরা সেরে নিই। মানে আমাকে মোটামুটি আপনারা চেনেন ধরে নিচ্ছি, আর এখানে যারা রয়েছেন তাদের অনেকেই অচেনা মুখ, কিন্তু প্রত্যেকেই নিজের নামটা বলে আর একটু কী করেন কী ভালোবাসেন যদি বলেন, তার একটা প্রাথমিক পরিচয় হয়ে যাবে। চলো বসে বলুন, বসে বসে বলুন। নমস্কার, আমি কৃষ্ণা নাগ বলবি। আমি শ্রীরামপুরে থাকি। আমি কবিতা খুব ভালোবাসি। বেশ, পরের জন। নমস্কার, আমি বন্দনা ঘোষ। আমার বাড়ি হচ্ছে চন্দননগর, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে শ্রীরামপুর। আমি কবিতা নিয়ে থাকতে এবং কবিতা নিয়ে সহবাস করতে খুব ভালোবাসি। নমস্কার, আমি নন্দিতা চক্রবর্তী। আমার এই কবিতা নিয়ে চলা দীর্ঘ 32 বছর হয়ে গেল। আমি ছোট থেকেই যাকে শুনে বড় হচ্ছি তিনি আমাদের সামনে বসে আছেন। আমি মুর্শিদাবাদ গ্রামে, আর আমার বিবাহ সূত্রে আমি এসেছি রাজ্যে। আমাদের গৌরবপুর ছান্দিতে অসিত সমাজদারের কাছে হ্যাঁ। শিখতাম, আর এখানে আমি শ্রদ্ধেয় কাজল সেন মহাশয়ের কাছে শিখতাম। আর তার কাছে তো আমি প্রায় শুনি আজও আবৃত্তি শিল্পী সংস্থায়, ওখানে শুনি দন্দন ছন্দও আছে, আচ্ছা। আর কার্টিস্ট ফোরামেও আছে। আর এখানে আমি ভেবেছিলাম যে আমি অতদূর কলকাতায় যাবো না, বা অনেকটা পথ আমাকে যেতে হয়, সেই জন্য আমি খুঁজছিলাম। তো আমি 3 বছর ধরে আমি ডাক্তারবাবুর সাথে, মানে শ্রীরামপুর বেতারবাণী মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। বাহ। নমস্কার, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমি প্রিয়া দাস। আমি সম্প্রতি রিটায়ার করেছি। হাই স্কুলের টিচার ছিলাম। তো মাননীয় প্রদীপ কুমার দাস মহাশয়ের সঙ্গে বিদ্যালয়তে আমি 3 বছর ধরে যুক্ত আছি এবং সতীদারকে আমি ভীষণ ভালোভাবে চিনি। যেহেতু শ্রীরামপুর মিশন হাই স্কুলে আমি চাকরি করতাম, সেখানে আমাদের স্কুলে একজন টিচার ছিলেন সবিতানী নাগ। আমি তার সবিতানী নাগের দাদার সঙ্গে আমরা অফিসে চাকরি করতাম। কোন স্কুলে বলুন? তিনি মডেল 3 বছর। আচ্ছা। আপনি একদিন ফোন করেছিলেন আমাদের স্কুলে, আমি সেই ফোনটা ধরেছিলাম। ও তখন ছবি বললেন যে হ্যাঁ আমাকে বলতে পারি না। তখন আমি ছবিটি খুঁজছিলেন, আমি তখন ছবিতে সেই আপনার কণ্ঠ প্রথম পড়ে শুনেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, কোনো রকম অনুভূতি। সেইটার জন্য আমি আজকে আমার ভীষণ ভালো লাগে কবিতা, এই সমস্ত সাংস্কৃতিক বিভাগের সাথে যুক্ত আছি। নমস্কার। আচ্ছা, যে যখন বলছেন বাকিরা সবাই কি তাদের কথা শুনতে পাচ্ছেন, নাকি তিনি বলছেন নাকি আমিই শুনছি? বাকিরাও কি শুনছেন এবং শুনতে পাচ্ছেন? প্রত্যেকে শুনতে পাচ্ছে। আচ্ছা, এই যে 4 জন বললেন, এই 4 জনের নাম আপনারা শুনতে পেয়েছেন? যদি ব্যক্তিগতভাবে চেনেন আলাদা কথা। হ্যাঁ, বলেছেন। যেমন আমাদের কিন্তু প্রথম হচ্ছে এইটা যে আমরা নিজেদেরকে চিনব অ্যাটলিস্ট নামে। আরও বাড়তি কিছু কথা আমরা শুনছি, যেমন ধরুন যে কৃষ্ণাদি, বন্দনাদি, নন্দিতা, পিয়াদি, এই অবধি গেছি আমরা। না, এটা কিন্তু ফার্স্ট লেসন, মনে রাখাটা। আর আমি চিনি এদেরকে, মানে বাইরে অন্তত চিনি। সেটা কিন্তু দেখুন, মানে যে কোনো জিনিসের সূচনায় নামটা তো লিখতে হয়। বা আচ্ছা, চন্দ্রিকাটির অনুষ্ঠানে শান্তিনিকেতনে আপনার সাথে অনেক ছবি তোলা হয়েছিল। অর্জুন শুভায়ন চক্রবর্তী আছে না? হ্যাঁ, শুভায়ন চক্রবর্তী। শুভায়ন চক্রবর্তী, হ্যাঁ। অর্জুনের সংস্থা ওর সবার সঙ্গে তারপরেও আমি যুক্ত আছি। একটু দূরে দিয়ে বলুন, ভয়ঙ্কর জোরে হচ্ছে। হ্যাঁ, না ঠিক আছে, একটু দূরে নিন। আমার নামই কামাল। আচ্ছা। আমি বেতারবাণী
না 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 আপনার নামটা ভালো করে বুঝতে পারলাম না। ইতা পাল। ইতা, দেখুন একটু একটু আনকমন, কিন্তু রীতা হয়, ইরা হয়। ইতি থেকে ইতা। হ্যাঁ, মানে ইতি হয়, রীতা হয়, ইরা হয়, আপনি ইতা। ইতা। ইতা পাল। আর আমি তো অরণ্য নির্বাচনী সংস্থার সঙ্গে যুক্ত এবং কামরাইনের সাথে যুক্ত। আমাদের যেটা সেরকম শাখা ছিল, এখন তো ইসরায়েল গেছে। হুম। আর আপনাকে তো আমি দেখেছি এবং আপনার সাথে আমার পরিচয় আগে হয়েছে হ্যাঁ। অনুষ্ঠানে। নমস্কার। বেশ। এসেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। লাগতো? ও আচ্ছা, তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বসে বলুন, বসে বলুন। পল্লবী বন্দ্যোপাধ্যায়। পল্লবী, আচ্ছা। আমি ব্যাংককে লিখেছি, একটি ডাইনামিক নিযুক্ত হয়েছি। আমি মূলত সঙ্গীত শিল্পী। ও আচ্ছা। আর তার সাথে কতটা লেখালেখি করি। ও আবৃত্তি আমার খুব প্রিয়, কবিতা আমার খুব প্রিয়। সেই অর্থে আমি পারি না, চেষ্টা হুম, করি। হুম, তো আজকে আসলে এই জন্যই আপনার থেকে শিখে যাতে অন্তত নিজের ভালো লাগাটা একটু প্রকাশ করতে পারি বা আপনার বাহ। আমার নাম সৌমিত্র নারায়ণ। আরেকবার। সৌমিত্র নারায়ণ বসু। সৌমিত্র না, আচ্ছা, সৌমিত্র নারায়ণ। এটা খুব, সৌমিত্রের সঙ্গে নারায়ণ আজব কিছু নেই। যাই হোক, ঠিক আছে। আমার বাড়ি ম্যানচেস্টার। আমি পেশায় ডেন্টাল সার্জন। পেশায়? ডেন্টাল সার্জন। ও বাবা, হ্যাঁ বুঝতে পেরেছি। আবৃত্তি জিনিসটা আমার যে ছোটবেলা থেকে, মানে আমি শিখতাম ক্লাস 7-8 সেই থেকেই ভালো লাগা, সেই থেকেই চর্চা। মাঝখানে পেশাগত কারণে কিছুদিন একটু ডিটাচ হয়ে গেছিলাম, এখন আবার সেটা ভালো লাগা থেকে হুম, হুম। পড়াশোনা করছি। আর আপনার কাছে শেখা আমার কাছে একটা স্বপ্ন। থ্যাংক ইউ। বলো, তোমার নামটা বলো। প্রিয়াঞ্জলি। ওরে, কোন ক্লাসে পড়বো? আচ্ছা, কোথায় থাকো? কোথায় থাকো? শ্রীরামপুরে। ঠিক আছে, কলেজে দিয়ে দাও। আচ্ছা, মোটামুটি কি আপনাদের এখন নামগুলো মনে আছে এখনো অবধি? সবটা গেলে মুশকিল হয়ে যাবে, খানিকটা খানিকটা বলতে বলতে যাই। তাহলে এখান থেকে কৃষ্ণাদি, বন্দনাদি, নন্দিতাদি, আপনাদের টান এখনো আসেনি বলা। নন্দিতাদি, এদিকে পিয়ালি, ইতা, মৌসুমী, পল্লবী, সৌমিত্র নারায়ণ, প্রিয়াঞ্জলি। বেশ, তারপর তোমার নাম বলো। খুব কমে গেল আওয়াজটা, একটু জোরে বলো। সমৃদ্ধি। সমৃদ্ধি নাম তুমি মিউ মিউ করে বলছো, তাহলে সমৃদ্ধি কোথায় যাবে? সমৃদ্ধি মানে কি? সমৃদ্ধ, সমৃদ্ধি মানে কি বলো? একটু কাছে নাও, মাইকটা কাছে নাও। সমৃদ্ধ মানে কি? সমৃদ্ধ মানে এই সব ধনরত্ন। হ্যাঁ, মানে শুধু ধনরত্ন থাকলেই সমৃদ্ধ, আর কিছুতে মানুষ সমৃদ্ধ হতে পারে না। কিসে হয়? দুটো নাম বলো, কিসে কিসে হয়? সমৃদ্ধ ঠিকঠাক মানে হচ্ছে যেখানে অনেক বেশি, প্রচুর আছে যেখানে। ধনরত্ন
একটু থাকলে বলে ওই একটু আছে, আর অনেক থাকলে বলে সমৃদ্ধ। সেটা পড়াশোনাতেও কেউ সমৃদ্ধ হতে পারে, যে কোনো কাজেই যে অনেক বেশি করতে পারে, বলতে পারে, সে সমৃদ্ধ। বেশ, তাহলে সমৃদ্ধি নামটা তুমি যদি মিউ মিউ করে বলো তাহলে সমৃদ্ধ খুব কষ্ট পাবে, তাই না? আমি যদি বলি এখানে অনেক টাকা আছে, বোঝা যাবে না? অনেক টাকা আছে, তার কি বোঝা যাবে? টাকার পরিমাণটা কোনটাতে বোঝা যাবে? হ্যাঁ, বড় করে বললে বোঝা যাবে। বেশ, সমৃদ্ধি কোন ক্লাস তোমার? 8। আচ্ছা, কোথায়? এখানেই শ্রীরামপুরেই? বেশ, ঠিক আছে। সমৃদ্ধির পরে নমস্কার, আমার নাম চম্পা দে। শ্রীরামপুরে আমি পেশায় একজন শিক্ষিকা। তো ছোটদিকে আমার আবৃত্তি ভীষণ পছন্দের। তো আমারও ওই ওনার মতোই একই পড়াশোনার চাপে এবং কর্মক্ষেত্রের জন্য আর কি দূরত্বের জন্য চর্চা হয়ে ওঠেনি, কিন্তু বর্তমানে আমি কাছাকাছি ট্রান্সফার হয়ে আসা শ্রীরামপুর শুনে থাকা যার কর্মচার শ্রী দেবশিস ভট্টাচার্য মহাশয় তার। আচ্ছা, টুম্পা না ঝুম্পা? ঝুম্পা। মানে এটা কি চ চ? জীবনে প্রথম শুনলাম। লোকে অন্য মানে করে নিতে পারে, ওনাকে দিন। হ্যাঁ হ্যাঁ, বুঝি। কলিকা, বাহ, বেশ অদ্ভুত অদ্ভুত পাচ্ছি, যেগুলো চট করে পাওয়া যায় না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হুম, আচ্ছা হ্যাঁ বেশ। প্রথমে আপনাকে আমি আন্তরিক প্রণাম জানাই। আমার শ্রদ্ধা হয়েছে এখানে উপস্থিত হওয়ার, আর তার শ্রদ্ধেয় ডাক্তারবাবুকেও আন্তরিক প্রণাম জানাই এরকম একটা আয়োজন করার জন্য। আমার নাম স্মৃতি ঘোষ, আমি লিখি শততেই সুখে, কখনোই লিখি ভালোবাসি। বাহ, আমি ভালোবাসি, খুব ছোটবেলায় বাবার কাছে শিখেছিলাম। আমার জীবনে কংগ্রেসে দিয়ে যাওয়ার জন্য কোনোদিন সুযোগ আসেনি, কিন্তু আমি ভালোবাসি পড়তে, শুনতে। এইভাবে বলতে মনে রাখতে পারি না, দেখতে পারি করি, কিন্তু আমি পড়ি যে কিভাবে এটা বলতে থাকছে। আমার এইটুকুই আমার যোগ্যতা। আমি এখানে বেশ। হুম, আমার নাম জয়ন্তী ব্যানার্জি। আমি শ্রীরামপুরে রমেশচন্দ্র গার্লস হাই স্কুলে কাজ করি বর্তমানে। ছোটবেলা থেকে আমি গান শিখি, আবৃত্তি কিন্তু কোনোদিন শিখিনি। যদিও আমাদের বাড়িতে একটা কাকার পরিবেশ ছিল। আমার কাকার নাম পীযূষ চৌধুরী। আমার কাকার ভীষণভাবে আবৃত্তি করতেন, আচ্ছা, ভীষণ ভালো করে বড় মানুষদের সাথে অনেক বান্ধবীরা বন্ধু ছিলেন। কিন্তু যেহেতু ওভার বাংলা থেকে চলে আসা, একটা ছিন্নমূল ফ্যামিলিতে এভাবে গান গাইতে হয়। বাবা ভালো শেখা ফেলাতেন, দাদু রেস্টার ফেলাতেন, কিন্তু কেউই সেভাবে সেটাকে ধরে রাখতে পারে। তো আমারও গানটা চলে যায় তার ছেলেমেয়ে পরে। তারপর রমেশ চন্দ্র দাসের সাথে চাকরি করতে করতে, যেহেতু স্কুলে আমরা কালচারের মধ্যে থাকা হয়, তো বিভিন্ন প্রোগ্রাম থাকে, তো সেখানে প্রথম আমার নাটকের হাতে তৈরি হয়। আচ্ছা, শ্রীরামপুরের সিনিয়রের একটি সংস্থা
জন্য মুখ্যমন্ত্রীর ছাত্র ছিলেন। আমাদের সবার প্রিয় নামটা ডাক্তারবাবু প্রিয় ছিলেন। ডাক্তারবাবু সুন্দর সেই সূত্রে স্কুলের সূত্রেই আমি চলে গেলাম। এইটা করতে করতে বাংলা মারা গেলেন, নাটকের গ্রুপটা আমার বন্ধ হয়ে গেল। এবার স্কুলে যে বন্ধ হচ্ছে ক্লাব, সেই ক্লাবে আমি বললাম, তো সেই ক্লাবের হয়ে আমি প্রচুর নাটক লিখেছি, স্ক্রিপ্ট করেছি। আপনি নিজেই? বাহ। স্ক্রিপ্ট করেছি, প্রোগ্রামগুলো করেছি। আর আমার বিখ্যাত ছাত্রী মনামি, এ আমার খুব প্রিয় ছাত্রী। ও আমার মনে হচ্ছে ক্লাবের মানে একটা বিরাট মুখ ছিল। আচ্ছা। তো মনামি কিন্তু আমাকে আবৃত্তিতে এনেছে। মানে ছাত্রীর হাত ধরে ঢুকে গেছে। Good. ও আমাকে বললো যে দিদি আপনি কেন কিছু করছেন না? তা আমি বললাম যে বাবা আমি পারবো না, এই স্কুল করে এত বড় বড় কবিতা আমি মুখস্থ তো করতেই পারবো না। ও আমাকে জোর করে নিয়ে এসে ভর্তি করেছে। ও ম্যাডামের কাছে সিটটা গতকাল নম্বর করতে পারছে। আচ্ছা। এখন আমার 50 বছর বয়স, অর্ধেক কাছে মুখ থাকে না। আমরা কেউ জানতে চাই না। বছর তিনেক হলো নিজের সম্পর্কে বলবেন এতটা? এই আবৃত্তিতে আসাটাই করলাম। আচ্ছা। ও হাত দিয়েছে। হ্যাঁ, সেটা খুব ভালো। মাননীয় অন্তত একটা ভালো কাজ করেছে, তার টিচারকে নিয়ে এসেছে। স্টুডেন্ট মানে টিচারকে স্টুডেন্ট বানিয়ে নিয়ে এসেছে। তার যে জন্ম উপস্থাপনা পাঠতে এভাবে অনুশীলন করে, তো সেই থেকে আমারও ইচ্ছা জেগেছে। অ্যাকচুয়ালি আমার কোনো এই সাবজেক্টে আমার কোনো ইন্টারেস্ট ছিল না বেশ অনেক বছর ধরে। তো এরকম পরিবেশের সাথে থাকতে গেলে চেঞ্জ হয়ে যায় না, এই বিষয়ে আমার মধ্যে বলতে পারেন কিছুটা পরিবর্তন হয়েছে। আমি রিসেন্টলি চেতনাতে ভর্তি হয়েছি। তো এটা আমার কাছে একটা প্রশ্ন আপনার কাছে আছে, সেটা হচ্ছে একদম শুরু থেকে যে শুরু করছি সেই হিসাবে আপনি কীভাবে যদি আমাকে একটু গাইড করেন বা আর এমনি আপনি কি করেন? এমনি কি করেন আপনি? আমি আইটিতে আছি, আইটি সেক্টরে। আইটি সেক্টর। আমার অ্যাকচুয়ালি এই ব্যাপারে কোনো নলেজ নেই, মানে জিরো নলেজ হতে পারে। হ্যাঁ, তো সেখান থেকে আমি আমার স্ত্রীকে রেখে বা তার বাড়িতে অনুশীলন বুঝতে পেরেছি। সেই হিসাবে যদি একদম যেন জিরো নলেজ, সেই হিসাবে কীভাবে আপনি একটু প্র্যাকটিস করেন। ঠিক। নমস্কার স্যার, আমি শিবলি মুখার্জি, ব্যারাকপুর থেকে আসছি। আমি মাননীয় শ্রী নন্দন সিংহ মহাশয়ের ছাত্রী। কার? আর নন্দন সিংহ স্যার। আচ্ছা। আর আমার একটা ছোট্ট আবৃত্তি সংস্থা আছে, কয়েকটি স্টুডেন্টকে নিয়ে তাদেরকে শেখাচ্ছি, আমি নিজেও শিখছি। আপনার কাছে আজকে বিশেষভাবে কিছু শিখতে চাই। বেশ। বেশ, আর এমন কেউ নেই তো যার পরিচয়ে আমরা শুনিনি? আমরা পরের নামগুলো আরেকবার নিয়ে নিই। প্রিয়াঞ্জলি অব্দি হয়েছে, তারপরে সমৃদ্ধি, চুম্পা, কলিকা, স্মৃতি, জয়ন্তী, অসিত বলে না। ঠিক ওখানটায় দাঁড়ান। আচ্ছা, এবারে পিছনে আপনি সব নামগুলো একবার বলবেন। একটু আরেকটু সরে যান। এই এতগুলো এতবার করে বললাম, বন্দনা। জোরে জোরে জোরে। হ্যাঁ, আচ্ছা। মূল পর্বে যাওয়ার আগে আমরা একটু প্রশ্নকে আমাদের সংস্থার তরফ থেকে বড় করে দিয়েছি। আমি ডক্টর পবিত্র নারায়ণ ফুটের ওনার হাত দিয়ে আমরা উপস্থাপন করি। সবাই করবে। আরে আরে আপনি কি করছেন? আমি একটু রাখি, ওনাকে দিয়ে আমরা উত্তর দিতে পারি। আমি আসবো ওনাকে নন্দিতা চক্রবর্তী, আমি আমাদের পাবলিকেশন মানে এটা ও থ্যাংক ইউ। আমাদের বড় বড় শেষ হলো। এবারে আমরা দুজনে
আচ্ছা বেশ, আমরা আমরা কি খুব র্যাপিড একবার নিজেরা চেষ্টা করব নামগুলো বলতে? একটা একটা প্রথম পার্ট হয়ে যাবে কিন্তু তার। আমরা খুব র্যাপিড একবার নামগুলো ফিরে যাই, হ্যাঁ, তাদের নিজেদের একটা প্রাথমিক এক্সারসাইজ হয়ে যাবে। এখানে অনেকেই আছেন টিচার, কাজে আমার এইখানে বসাটাই খুব ধৃষ্টতা, মানে খুবই অস্বস্তিকর। যাবে এটা উঁচুতে উঠে চেয়ার টেবিল নিয়ে বসে আছি আর সামনে আপনারা নিচে বসে, এটা আমার কাছে খুবই অস্বস্তিকর। না সে ঠিক আছে, কিন্তু দেখুন আমার তো অত জ্ঞান হয়নি যে আমি জ্ঞান বিতরণ করতে পারি। হ্যাঁ, কাজ করতে করতে জীবনে কিছু অভিজ্ঞতা হয়েছে, মন্দ ভালো মিশিয়ে। আমার মনে হয় সেই অভিজ্ঞতার কথাই যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি, তাহলে আপনাদের চলার পথে যেখানে যেখানে আমি ঠক্কর খেয়েছি, পড়ে গেছি, আপনারা আগেই চিনতে পারেন যদি ও এইখানটা ঠক্কর খেতে হবে, একটু পাশ কাটিয়ে গেলাম, এখানটা একটু গর্ত আছে, সাবধানে চললাম, এইটুকু হলেই যথেষ্ট। সেটাকেই ভাগ করে নেওয়া, কেননা এটা এমনই একটা কাজের জায়গা যেখানে না শিক্ষা যতই বলি, শিখি যতই, এর কোনো শেষ নেই, পুরোবে না। প্রত্যেক দিনই নতুন করে শেখা। সেটা কীভাবে? প্রত্যেক দিনই অজস্র কবিতা নানা জনে লিখছেন। সব কবিতাই কি সব বলার মতো? অনেক কবিতা আছে চোখ দিয়ে পড়ার মতো, উচ্চারণ করলেও যেন আমাদের মনে হয় যে কবিতাটা আহত হবে, এতই কোমল সেই কবিতাটা। আবার এমন কবিতা আছে যেটাকে উচ্চকিত করে বলতেও খুব ভালো লাগবে। কাজেই এইটা প্রত্যেক দিন আমরা যখন কথা বলি, কালকে কী কী কথা বলেছিলাম সেইটা ভেবে তো আজকে বলি না। আজকের দিনে যখন যেটা প্রয়োজন সেইভাবে কথাটা বলি। কথা বলতে আমরা সবাই পাই, কিন্তু সেই কথাগুলোই যখন একটা লিখিত আকারে আমরা পাই, তখন তার মধ্যে একটা বিশেষ ভাবকে অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে, অন্তর্নিহিত বলতে পারি। যিনি লিখেছেন তিনি ওই ভাবটা লিখবার সময় শব্দে শব্দে এঁকে দিয়েছেন। আমি যখন বলবো তখন সেই ভাবটাকে প্রথমে আমায় পড়তে 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 নিজের মধ্যে নিতে হবে, সেই ভাবটাকে বুঝতে হবে। এটা কখনোই হতে পারে না যে কবি যেভাবে লিখেছেন আমি হুবহু তাই বুঝে ফেললাম। হয়তো তার 4 আনা বুঝলাম, কেউ 8 আনা বুঝলো, কেউ 12 আনা বুঝলো, কেউ হয়তো বুঝলই না, কিন্তু তার একটা বলার ইচ্ছে হলো। সে তখন যেটাকে রবীন্দ্রনাথের কথায় আপন মনের মাধুরী মিশায় করেছি তোমার রচনা, সে হয়তো তার নিজের মনের ভাবের সঙ্গে মিশিয়ে কথাটা বলল, কিন্তু সেটাও একটা বলা হলো। আমাদের এই কাজের জগতে এটা আমার একটা কিন্তু খুব বড় বৈশিষ্ট্য, যে পল্লবী গান শেখে। আজ থেকে 100 বছর আগে যে গান রচনা হয়েছে বা গতকালকেও যে গানটা রচনা হয়েছে, সেই গানটা কিন্তু যে যখনই গাইবে, যে সুরে গানটা রচনা থাকে সেই সুরেই গাইতে হবে। সময়ের ব্যবধানে তাতে মিউজিক অ্যারেঞ্জমেন্ট পাল্টাতে পারে, কিছু যন্ত্রের অনুষঙ্গ সংযোজন হতে পারে, কিছু বাদ দেওয়া যেতে পারে, কিন্তু মূল সুরের জায়গাটা আদি অকৃত্যের একদম এক। সেখানে সুরের বিচ্যুতি হলে গানটা ঠিক হবে না, মানে অনৈতিক হবে। অনেকে আছে সুরবিকৃতি করে গায়, যে সুরে আমরা জানি, এমনকি রবীন্দ্রসঙ্গীতও নিজস্ব একটা কায়দা দিয়ে গায়, যেটা কিন্তু সেই অর্থে উচিত নয়। তোমার নিজস্ব কায়দা দিতে হলে নিজে একটা গানের সুর করো, যে সুরটা ইতিমধ্যেই প্রমাণিত ভালো, তার একটা সৌন্দর্য আছে, মাধুর্য আছে, তাকে বিকৃত করার বা তার উপরে যেটাকে বলে খোদার উপর খোদকারি করার কোনো অধিকার আমার নেই। তো গানের ক্ষেত্রে এটা কিন্তু স্ট্যাটিক, যে সুরটা হয়েছে আমাকে আবহমান কাল ধরে সেই সুরটাতে গাইতেই হবে। এবারে গাইবার ভঙ্গির কিছু তারতম্য হতে পারে, এক একজনের গাইবার স্টাইল এক এক রকম, কিন্তু গানের সুরটা আবারও ঘুরে ফিরে সেই এক। আবৃত্তি করার ক্ষেত্রে কিন্তু কোনো স্বরলিপি নেই, কোনো বাধা বন্ধ নেই। আমি এভাবেও বলতে পারি, আমি ওভাবেও বলতে পারি, আমি সেভাবেও বলতে পারি, আমি যে কোনোভাবেই বলতে পারি। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে কবিতার মধ্যে যে ভাবটা আছে সেইটাকে আমি কতটা অর্থবহভাবে ফুটিয়ে তুলতে পারছি। অর্থবহভাবে যদি ফুটিয়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমার বলাটাই ব্যর্থ। সেটা আরও কেন এই সময় দাঁড়িয়ে আমরা এখন চরম অধৈর্য, কোনো কিছুতেই আমাদের কনসেন্ট্রেশন বেশিক্ষণ থাকে না। টেলিভিশন, তার সঙ্গে ইন্টারনেট, তার সঙ্গে মোবাইল, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, বলতে গেলে মিলি সেকেন্ডে আমরা দৃশ্যপট পাল্টে ফেলতে পারি। ছিলাম জেরুজালেমে, সেখান থেকে আমি রাশিয়া চলে যেতে পারি। এক মুহূর্তের ভাবনায় কানাডা চলে গেলাম, সেখান থেকে চলে গেলাম সাউথ কোরিয়া।
মানে আমি বলছি ম্যাপের হিসেবে আর কি, কত দূরত্ব কিন্তু আমি স্প্লিট সেকেন্ডে পৌঁছে যেতে পারি। এবং একটা জিনিস দেখতে দেখতে একটা দেখলাম বেশ ভাল লাগছে, এই বেশ ভাল লাগছেটা বোঝার জন্যেও খানিকটা সময় দেওয়া দরকার। এখনকার পরিসংখ্যান বলছে মানুষ 10 সেকেন্ডও ওই ভালো লাগছে কি লাগছে না বোঝার জন্য দাঁড়ায় না, তাকে দেখলেও পরেরটায় চলে যায়। হাতে যেহেতু একটা সুইচ আছে, আমরা একটা থেকে আরেকটা শিফট করে যেতে পারছি, মানে একদম চোখের পলকে। ফলে একটা জিনিস যে ভালো লাগবে তার জন্য তো একটু সময় দিয়ে আবার বুঝতে হবে জিনিসটা কি সত্যি আমার ভালো লাগলো নাকি লাগলো না, এটা কি গ্রহণযোগ্য না এটা একদম বাধ্য হয়, টোটালি এর কোনো দরকার নেই। এটা বুঝতেও আমার খানিকটা সময় নেবে, কিন্তু সেই সময়টাও কি আমরা দিতে পারি, সেটাও কিন্তু আজকাল পারি না। গানের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ কি, শুধু কথা নয়, সেখানে একটা সুরও আছে। সুর এমনই একটা জিনিস যেটা আমাদের সূচনাতেই মনটাকে ভুলিয়ে দেয়। একটা মানুষের খুব খারাপ মনের অবস্থা, একটা ভালো সুর কিন্তু তার মনটা পাল্টে দিতে পারে। একটা ভয়াবহ কোনো পরিস্থিতি, সেই সময় ভেসে আসা একটা সুর একটা মানুষের মনকে সঙ্গে সঙ্গে ওই যে অস্বস্তিকর চঞ্চল অবস্থা তার থেকে স্থিতিশীলতা দিতে পারে। সুরের একটা অসম্ভব ভালো প্রভাব। কিন্তু আমাদের এই কাজটায় তো কোনো সুর নেই, আবৃত্তি হোক বা নাটক। জয়ন্তী অনেক নাটক করেছে, নাটক লেখেও খুব ভালো, মানে কার মধ্যে কী ট্যালেন্ট আছে বোঝা যায় না। জয়ন্তী কি শুরু থেকে ভেবেছিল নাটক লিখবে? নিশ্চয়ই না। কোনো একটা পরিস্থিতিতে ওকে নাটক লিখতেও বাধ্য হয়েছে, তারপর ব্যাপারটা ভালো লেগে গেছে। তো এই যে নাটক আমরা পড়ি সেখানে যে সংলাপ থাকে সেটাও বলবার সময় কিন্তু কোনো বাঁধা ধরা নিয়ম নেই। এই সংলাপটা এইভাবে বলা, অতএব আবহমান কাজের এইভাবেই বলে যেতে হবেই, এর কোনো ব্যাপার নেই। আগেকার যারা বিখ্যাত অভিনেতা ছিলেন, আমি দুজনের নাম বলি। গিরিশচন্দ্র ঘোষ, তার অভিনয় স্টাইল শিশির কুমার ভাদুরীর অভিনয় স্টাইল থেকে একদম আলাদা। এদের কথা আমরা গল্পে শুনেছি, চোখে দেখিনি। যারা দেখেছি আমরা, উৎপল দত্ত, শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। 60-70 দশক থেকে এই 2000 বা তার বেশি পর্যন্ত এরা তো একদম রথী মহারথী। এদেরও যখন অভিনয় স্টাইল কিন্তু একদম আলাদা, অথচ তিনজনেই কিন্তু স্টলওয়ার্ড। গানের স্টলওয়ার্ড কণিকা বন্দ্যোপাধ্যায়, স্টলওয়ার্ড সুচিত্রা মিত্র, ঠিক আছে, তারা রবীন্দ্রসঙ্গীত গাইছেন, কিন্তু দুজনের গাওয়ার স্টাইল একেবারে আলাদা, কিন্তু সুরটায় কিন্তু তারা বাঁধা, ওইখানে তারা একদম বাঁধা, নড়বার কোনো জায়গা নেই। সেটার একটা সুফল হচ্ছে যে ওই জিনিসটাকেই নিয়ে আমায় চলতে হবে। আমাদের জগতে এই ফ্লেক্সিবিলিটি বা স্বাধীনতা, আমার একটা ফ্রিডম আছে, আমি কথাটা এভাবেও বলতে পারি ওভাবেও বলতে পারি। বারবার যেটা বলবো, ব্যাপারটা যেন অর্থবহ হয়, অর্থটা যেন মানুষ চট করে বুঝতে পারে, তাকে ভাবতে বেশি না হয়। কেননা গানে আরেকটা অ্যাডভান্টেজ কি, রিপিট হয় গান। প্রথম লাইনটা করলাম, দ্বিতীয় লাইনে এসে আবার প্রথম লাইনে গেলাম, প্রথম অন্তরায় গেলাম, আবার ফিরে গেলাম আমি মুখরাতে। তারপরে যদি সঞ্চারী থাকে সেটা হলো, সঞ্চারী থেকে আর আমরা শুরুতে ফিরে যাই না, তারপরে যেটা আভোগ বা দ্বিতীয় অন্তরা সেটা করলাম, আবারও ফিরে গেলাম প্রথম লাইনটা। কাজে পুরো জিনিসটাকে একটা সুন্দর সাইকেলের মধ্যে বাঁধা, তার বাইরে চলে যেতে চায় কিন্তু পারে না, আবার তাকে ফিরিয়ে আনা হয়। আমাদের এখানে কিন্তু ওই ব্যাপারটা নেই। একটা প্রথমত সুর নেই, সবটাই বলা কথা। কাজেই আমার প্রাথমিক প্রয়োজন হচ্ছে প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষর যেন আমি স্পষ্ট উচ্চারণ করতে পারি। লোককে যেন কি বললো রে, কি আমি যেন দু একজনকে নাম বলার সময় কিছুটা মাইক এবং কিছুটা এই হলের অ্যাম্বিয়েন্সের জন্যে যদি কিচ্ছু না থাকতো, যদি নাম বলতেন মাইক ছাড়াই, হয়তো বোঝা যেত। কিন্তু অনেকের আছে অভ্যেস, যেমন এই কোথায় গেল সমৃদ্ধি, সমৃদ্ধি মানে সমৃদ্ধিকে এই অ্যাঙ্গেলে দেখেছি তো, হঠাৎ সরে এসছে, লেস করতে পারিনি ফার্স্টে। তো সমৃদ্ধি, সমৃদ্ধ নামটার মধ্যে একটা ওজন আছে, প্রতুল আছে, মানে অনেক। ওই যদি বলে সমৃদ্ধি, কেউ বুঝবে? আর এত ম্রিয়মান হয়ে কেন বলবো? নাম কি? সমৃদ্ধি। একটা রিকার আছে, একটা যুক্তাক্ষর আছে। আমার উচ্চারণটাকে বেশ ধারালো, জোরালো করার উপকরণ নামের মধ্যেই আছে। এটাকে আমাকে খুঁজে দিতে হবে। ও যদি বলে আমার নাম সমৃদ্ধি, ভুল কি বলছে? না। কি বলছে না? ব্যাপারটা বোঝার মতো করে বলতে পারছে না।
সমৃদ্ধি, নামটার মধ্যে একটা রিকার কিন্তু তীক্ষ্ণতা এনে দেয়, দয়ে ধয় বাড়তি একটা ওজন এনে দেয়, শুধু ধ নয়। গানের ক্ষেত্রে বলে ধৈবত বা ধয়ের উচ্চারণ সবচেয়ে ডিফিকাল্ট, ধয়ের সুরটা লাগানো সবচেয়ে, শুনেছে এগুলো, তুমি গান করো বলে আরো ভালো জানবে। অন্য সব স্বর লাগানো যায়, সা রে গামা পা ধা নি সা, এর মধ্যে বলছে সা রে গামা পা, ঠিক আছে, ধা এর একটা অন্য ব্যঞ্জনা, এটা এই স্বরটা লাগানোটাই মুশকিল। অনেকে পারে, খুব ভালো পারে, অনেকে মোটামুটি পারে, অনেকে ঠিক মতো লাগাতেই পারে না, তার গানে তার মানে কিছুটা খামতি থেকে যায়। তো আবার দয়ে ধয়, দ একটা ধাক্কা দিয়ে আসছে। কাজেই নামের উচ্চারণটা প্রাথমিকভাবে আমি যদি এই কাজের সঙ্গে যুক্ত হই, আমার নিজের নামটাকেই আগে সুন্দর করে বলতে হবে। ওটা আমার প্র্যাকটিসের প্রথম শব্দ, যেটা আমি প্রায়শই বলি। গেলেই নাম জিজ্ঞেস করে, বা আমি নিজেও গিয়ে পরিচয় দিই। একটা জীবনে একটা মানুষ যত শব্দ উচ্চারণ করে, নিজের নামটা কিন্তু সবচেয়ে বেশি বার বলে। আর কি বলে? দুটো জিনিস সবচেয়ে বেশিবার সারা জীবনে বলে স্বাভাবিক অবস্থায়, মা আর বাবা, এই দুটো শব্দ আমরা সবচেয়ে বেশি উচ্চারণ করি। এখানে একটা অদ্ভুত গল্প বলি, এটা আমার নিজের চোখে দেখা। এই আমরা কে কী করব না করব, কোথায় করব, কবে করব, কিভাবে করব, ধরুন এই আজকে এখানে যে আমরা এসে সবাই জড়ো হয়েছি, কোথাও কোথায় এটা লেখা ছিল যে আজকের এই দিনে 15ই মার্চে আমার সঙ্গে আরও বেশ কিছু মানুষের দেখা সাক্ষাৎ হবে। তাদের বেশিরভাগকে আমি চিনি না, একজনকে চিনি, দীর্ঘদিন দেখা হয়নি, একজন কৃষ্ণারির সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। মাঝে মধ্যে কৃষ্ণারি গোপনীয় দেয় যে তুমি দেখা কি করবে না, আর কবে দেখা হবে, ইত্যাদি ইত্যাদি হয়, কিন্তু জাস্ট হয়নি। এটাও যেন আজকে এতদিন পরে কৃষ্ণাদির সঙ্গে শুধু নয়, আপনাদের সকলের সঙ্গে দেখাটা যে হবে বোধহয় পূর্ব নির্ধারিত ছিল। আর ওই যে বললাম, মা আর বাবা, এই দুটো আমরা স্বাভাবিক নিয়মে বেশিবার বলি। আর একটা জিনিস, হয়তো আমাদের বলার একটা প্রবণতাও থাকে, ডাকতে ভালোও লাগে। কবিতার কথা বলতে গিয়ে আমি না গল্প করতে করতে অনেক উল্টোপাল্টা প্রসঙ্গ আসবে, কিন্তু কোথাও হয়তো তার মধ্যে একটা সূত্র থাকবে। যেমন কবিতা কি? কবিতা হচ্ছে সেই যেখানে আমরা বিন্দুতে সিন্ধুর স্বাদ পাই। কবিতাটা এইটুকুনি জিনিস, ছোট্ট কলাইনের কবিতা, কিন্তু শোনার পরে মনে হলে বাবা এর মানেটা এইরকম। এবং যদি আমি মানে ভাবতে আরম্ভ করি, দেখবো যে ভেবেই যাচ্ছি আরো অনেকটা, এবং যে যার নিজের মতো করে ভাবতে পারছি, সেই স্বাধীনতাও আছে। এবং তখন আমরা বুঝতে পারি যে একটা কবিতার ক্ষমতা কতখানি। সেরকম একটা ভালো কবিতা, খুব সহজ কথায় বলতে গেলে, একটা গানকে যদি বলি, কোনো গান, সে গানটাকে আমি সুর ভুলে গেলাম, গানকেও যদি কবিতা করে ভাবি, যদি সেটা সেরকম গান হয়, যেরকম অজস্র রবীন্দ্রসঙ্গীত আছে যেগুলোকে গানের সুর বাঁধিয়ে যদি কবিতা করেও ভাবি বা বলি, অদ্ভুত মনটা আচ্ছন্ন হয়ে যাবে। তেমনি কবিতা কেন বিন্দুতে সিন্ধুর স্বাদ দেয়, সেই প্রসঙ্গে বলতে গিয়ে অচিন্ত্য কুমার সেনগুপ্তর নাম নিশ্চয়ই অনেকেই শুনেছে। তার লেখা একটা বই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ, যেটা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতর মতোই অত্যন্ত জনপ্রিয়, কিন্তু তিনি আরও শিক্ষিত একটা জায়গা থেকে, তিনি নিজে ব্যারিস্টার ছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তার সঙ্গে আধ্যাত্মিক জগতের কোনো মিল খুঁজে পাওয়াটাই দুষ্কর। হতে পারে না এমন নয়, হতেও পারে, কিন্তু তিনি একমাত্র যিনি গাড়িতে করে যেতে যেতে ঠাকুরকে পাশে বসে থাকতে দেখেছিলেন, ঠাকুরের সঙ্গে কথা বলেছিলেন। কাজে তাঁর অন্তরের উপলব্ধিটা কোন পর্যায়ে যেতে পারে একবার ভাবুন। সেই তাঁর লেখা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। তার আরেকটা বই আছে, বইটার নাম হচ্ছে কবি রামকৃষ্ণ। কেন বলছেন কবি রামকৃষ্ণ? রামকৃষ্ণ এমন অনেক কথা বলতেন যারা আপনারা একটু আধটু পড়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর একটা ছোট্ট কথা বললেন, সেই কথাটার মানে কিন্তু বিশাল। যখন আমরা মানেটা খুঁজতে পাই, আমার সৌভাগ্য হয়েছিল কথামৃতটা একসময় টানা দীর্ঘদিন ধরে পড়ে যাওয়ার। তখন আমার সঙ্গে একজন মহারাজ থাকতেন, তিনি, আমি পড়ছি, উনি হঠাৎ থামিয়ে দিয়ে বললেন যে
দাঁড়ান, এই যে কথাটা বললেন এর মানেটা জানেন? বলে উঠতে তারা একটা ব্যাখ্যা করতে আরম্ভ করে। বা আমি পড়তে পড়তে হয় না, একটা জিনিস আমরা পড়ছি, হঠাৎ লোকটা এরকম কথা বললো কেন, হঠাৎ এখানে এলো কেন, মনে অনেক প্রশ্ন জাগে, কৌতূহল জাগে। তো আমিও হয়তো পড়তে পড়তে সেখানে গিয়ে আচ্ছা মহারাজ এই কথাটা এখানে কেন বললেন, এর মানে কি? বলে বাহ, খুব ভালো প্রশ্ন করেছেন। কি জানেন, মহাভারতে একবার কোনো একটা ঘটনার কথা বললেন, সেইটাতে বুঝলাম ওরে বাবা, এই কথাটার সঙ্গে মহাভারতের ওই ঘটনাটার লিঙ্ক অ্যাপারেন্টলি কিছুই মনে হবে না, কিন্তু তলিয়ে ভাবলে দেখা গেল একটা অদ্ভুত সংযোগ দুটোর মধ্যে। সেখান থেকে হয়তো কোনো পৌরাণিক কাহিনীতে চলে গেলেন, এরকম কোনো ঘটনা একটা পুরো পৌরাণিক যুগে ঘটেছিল। কাজেই এই যে একটা জিনিস কি, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, আমি যা পড়ছি সেটা আরও ব্যাখ্যা করার মধ্যে দিয়ে আরও প্রাঞ্জল হয়ে যাচ্ছে।